আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সবাই পড়ালেখা ঠিকঠাক মতো করছো। তো আজকের এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো না জানলে ম্যাথগুলো তোমরা সহজে করতে পারবা না। যদি এই কনসেপ্টগুলো বুঝে থাকো তাহলে ম্যাথগুলো খুব সহজেই করতে পারবা, ফিজিক্সের এই অধ্যায়ের ম্যাথগুলা। তো আমরা কথা না বাড়িয়ে চলো শুরু করে দিই। তো আমরা যদি আসি প্রথমত, যে আমরা গত ক্লাসে কিন্তু আলোচনা করছিলাম যে গতিশক্তি এবং বিভব শক্তি সম্পর্কে। যদি তোমরা একটু মনে করার চেষ্টা করো যে আমরা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যে সেক্ষেত্রে আমরা দেখো বিভব শক্তির মনে আছে কিনা। বিভব শক্তি আমরা সূত্র যদি লিখে ফেলি, সমান ছিল কি mgh, অর্থাৎ কোনো বস্তু তার উচ্চতার জন্য যেটি অর্জন করে। আর গতিশক্তি ছিল কি E সমান হাফ m স্কয়ার। আশা করি তোমাদের এই দুইটা সূত্র মনে আছে। তো আমরা এখন এই যে বিষয়টা জানবো সেটা হচ্ছে মোট শক্তি। মোট শক্তি বলতে আসলে কি মিন করে, কোনো কিছু মোট বলতে কি মিন করে? মোট বলতে মিন করে নিশ্চয়ই কোনো কিছু সমষ্টি। যেমন সেই ক্ষেত্রে হচ্ছে মোট শক্তি হচ্ছে বিভব শক্তি প্লাস গতি শক্তির এই টোটাল যে যোগফল, এটাই হচ্ছে আমার মোট শক্তি। তো এখন আসি যে শক্তির সংরক্ষণশীলতার নীতি। তো এখন এটা খুব ভালো করে বুঝবো আমরা যে কি নীতি, শক্তির সংরক্ষণশীলতার নীতি। তো এখানে কি শক্তি সংরক্ষণ, আসলে আমরা সংরক্ষণ বলতে কি বুঝি? সংরক্ষণ বলতে আসলে স্বাভাবিকভাবে কি বোঝায়? যেমন আমরা অনেক সময় কি হয়, দেখা যায় আমরা আচার খাই, সময় আচার কি হয় ফ্রিজে বা কোথায় রাখা হয়, কেন রাখা হয়? যেন অনেকদিন পর মানে নষ্ট না হয়, একই থাকে। এই জিনিসটা হচ্ছে সংরক্ষণ। তো তাহলে নিশ্চয়ই বলছে শক্তির সংরক্ষণশীলতার নীতি। তাহলে কি শক্তি সংরক্ষণ হবে? তাহলে কোথায় সংরক্ষণ হবে? একটা সময় পর অথবা বিভিন্নভাবে সংরক্ষণ হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে যে শক্তি সংরক্ষণ, সেটা হচ্ছে যে প্রত্যেক অবস্থানে মোট শক্তি অপরিবর্তিত থাকবে, অর্থাৎ মোট শক্তি সমান হবে। কি বলছে? প্রত্যেক অবস্থানে। প্রত্যেক অবস্থান বলতে কি মিন করছে? আমরা যদি মনে করো তিনটা অবস্থা চিন্তা করি, এ বি সি, এই প্রত্যেক অবস্থানে মোট শক্তি কি হওয়া লাগবে? সমান যদি হয় তাহলে বলতে পারবো যে এই ক্ষেত্রে কি শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে বা শক্তি সংরক্ষণ নীতি সংরক্ষিত হয়। তো এই ধরনের আমরা ম্যাথ পাবো, সামনে দেখবো যে শক্তি সংরক্ষণশীলতার নীতি টাইপের ম্যাথ। এই ক্ষেত্রে কি করা লাগবে? এই টাইপের অঙ্কে প্রত্যেক অবস্থানে বিভব শক্তি ও গতি শক্তি কি করা লাগবে বের করে যোগ করে দেখবো আমরা যে ঠিক আছে কিনা প্রত্যেক অবস্থানে। তো এই ছিল হচ্ছে শক্তি সংরক্ষণশীলতার নীতি। এখন এই বিভব শক্তি আর গতি শক্তি বের করার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে বিভব শক্তির ক্ষেত্রে আমরা যে উচ্চতাটা মাপবো, তো উচ্চতা মাপতে হবে। স্বাভাবিকভাবে উচ্চতা আমরা কোথা থেকে মাপি? উচ্চতা মাপবো কোথা থেকে? ভূমি থেকে, অর্থাৎ মাটি থেকে আমরা উচ্চতাটা মাপবো। আর তার উল্টা কাজ হবে যে আমরা গতি শক্তির ক্ষেত্রে তো আমার কি লাগবে? উচ্চতা লাগবে। এই ক্ষেত্রে আমরা উচ্চতাটা মাপবো হচ্ছে সর্বোচ্চ উচ্চতা থেকে। কোথা থেকে? সর্বোচ্চ উচ্চতা থেকে। মানে আমরা যদি চিন্তা করি এই অবস্থানে একটা বস্তু আছে, মনে করো বি, এটা আমরা ধরে নিলাম হচ্ছে 30 মিটার, এইটুক দূরত্ব হচ্ছে আমার 20 মিটার, মানে এই উপরের টুকু হচ্ছে 20-30। এখন আমার যদি বি অবস্থানে বিভব শক্তি বের করতে হয়, তাহলে উচ্চতা কত হবে? উচ্চতা আমরা বলছি কোথা থেকে মাপতে? ভূমি থেকে। তো বি এর ক্ষেত্রে যদি আমরা বিভব শক্তি বের করি, উচ্চতা হবে কত মিটার? 30 মিটার। তো আবার যদি আমরা এই বি অবস্থানে গতি শক্তি বের করি, তাহলে উচ্চতা কত হবে? 30 মিটার কি না, আমরা বলছি কোথা থেকে মাপতে হবে? সর্বোচ্চতা কোনটা? এই যে এটা, এখান থেকে এতটুক দূরত্ব কত আমার? 20। তাহলে একটা জিনিস খেয়াল করো, এটা হলো আমার মাটি বা ভূমি, যে আমরা বি অবস্থানে যখন বিভব শক্তি বের করছি তখন আমার উচ্চতা হচ্ছে কত মিটার? এই যে এতটুক 30। আবার এই বি অবস্থানে যদি গতি শক্তি বের করি, আমার উচ্চতা হচ্ছে এই যে উপর থেকে এতটুক 20 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন এই জিনিসগুলো আমরা মোটামুটি একটু বুঝতে পারছি। এখন আমরা চিন্তা করব যে মোট শক্তি। তো মোট শক্তির ক্ষেত্রে আসলে কি হয়? এই অবস্থানে আমরা কি করি? দুই ধরনের বস্তু স্বাভাবিকভাবে দেখি, যে কোনো বস্তুকে মাটি থেকে আমরা উপর দিকে নিক্ষেপ করতে পারি, যে একটা অবস্থানে পৌঁছায়, এই ঘটনা একটা হতে পারে। আবার কি হতে পারে? কোনো একটা বস্তুকে উপর থেকে আমি মুক্তভাবে ছেড়ে দিতে পারি। মুক্তভাবে ছেড়ে দিলে এটা কোথায় পৌঁছাবে? মাটিতে। এই দুই ধরনের ঘটনায় ঘটে থাকে, যে কোনো বস্তুকে আমরা কি করি? উপর দিকে নিক্ষেপ করি। আবার এক ধরনের কি হয়? কোনো একটা বস্তুকে উপর থেকে আমরা মানে উপর থেকে ছেড়ে দিই মুক্তভাবে,
বা কোনো বস্তুকে নিচ থেকে আমরা কি করি, নিক্ষেপ করি। এই দুই ধরনের ঘটনাই ঘটে থাকে। তো এখন আমরা এই দুই ক্ষেত্রে আমরা কি ঘটবে, যে এই দুই ধরনের ঘটনার ক্ষেত্রে মোট শক্তি কীরূপ হবে, অর্থাৎ মোট শক্তি বলতে আমরা কি মিন করছি, গতিশক্তি বিভব শক্তি কীরূপ হবে তা আমরা এখন একটু বোঝার চেষ্টা করব। তো আমাদের দুই ধরনের ঘটনা হয়। একটা হচ্ছে কি মুক্তভাবে পড়ন্ত বস্তু, মানে এই যে আমরা যদি উপর থেকে ছেড়ে দিই কোনোভাবে, মুক্তভাবে মানে কি মিন করে যে ওই বস্তুটার বেগ হচ্ছে 0, আদি বেগ কত, আদি বেগ হচ্ছে 0, মুক্তভাবে পড়ন্ত বস্তু। আর নিক্ষিপ্ত বস্তু মানে কি, নিশ্চয়ই আমরা কি নিচ থেকে কি করব, নিক্ষেপ করব। নিচ থেকে যদি আমরা নিক্ষেপ করি তো নিশ্চয়ই ওই বস্তুর কি হবে, একটা ব্যাগ থাকবে। এই ক্ষেত্রে কিন্তু আমার আদি ব্যাগটা কি হবে না, ব্যাগটা কিন্তু 0 হবে না, কারণ কিছু একটা ব্যাগ থাকবে। তো এই জিনিসটা। তো আরেকটা ঘটনা একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা এখন বলো তো যে সর্বোচ্চ উচ্চতায় আমার ব্যাগ কত হতে পারে? সর্বোচ্চ উচ্চতায় ব্যাগ, দুইটা জিনিস চিন্তা করব। একটা হচ্ছে কি মুক্তভাবে ছেড়ে দিব, মুক্তভাবে ছেড়ে দেওয়া মানে তার কোনো ব্যাগ না, আমি এই যে ছেড়ে দিলাম, এটা হলো মুক্তভাবে ছেড়ে দেওয়া। তাহলে বলো তো সর্বোচ্চ উচ্চতায় ব্যাগ কত? নিশ্চয় যেহেতু মুক্তভাবে ছেড়ে দিই, ব্যাগ হচ্ছে 0। এটা একটা ঘটনা। আবার একটু চিন্তা করো, আমরা যে বিভিন্ন সময় ফুটবল বা ক্রিকেট বল কি করি, উপরের দিকে নিক্ষেপ করি, কিন্তু একটা কি হয়, একটা নির্দিষ্ট রেঞ্জ পর বস্তুটা কি হয়, আবার মাটিতে ফিরে আসে। তো একটা জিনিস চিন্তা করো তো, বেগ যদি বাড়তে থাকতো তাহলে কিন্তু বস্তুটা আর কি পৃথিবীতে ফিরে আসতো না, যেমন আমরা যদি নিক্ষেপ করি বস্তুকে নিচের দিকেই ফিরে আসে। তো তাহলে কি বোঝা যায় যে আমরা যখন নিক্ষেপ করি কোনো বস্তু, ব্যাগ আস্তে আস্তে কমতে থাকে, কমার পরে একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে ব্যাগটা 0 হয়ে যায়। তখন বস্তুটা কি পরিবর্তন করে, মনে করো এই দিক থেকে যাচ্ছে, দিক পরিবর্তন করে, ফলে বস্তুটা ব্যাগ 0 হয়, ফলে বস্তুটা দিক পরিবর্তন করে আবার নিচের দিকে আস্তে আস্তে নিচে নামে এবং কি ব্যাগ বৃদ্ধি পেতে থাকে। তো আমরা যদি সর্বোচ্চতায় চিন্তা করি, দুইটা অবস্থা, একটা হচ্ছে আমার ব্যাগ মুক্তভাবে যদি ছেড়ে দিই তাহলে কি তার ব্যাগ 0, একটা বুঝতে পারলাম। আবার যদি আমরা নিচ থেকে নিক্ষেপ করি তো একটা অবস্থায় যায় আস্তে আস্তে ব্যাগটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। তো আমরা তাহলে বলতে পারবো যে সর্বোচ্চ উচ্চতায় আমার ব্যাগটা কি হয়, যে অবস্থায় চিন্তা করি না কেন, মুক্তভাবে পড়ন্ত অথবা নিক্ষিপ্ত, ব্যাগ আমার কি হবে, ব্যাগ হচ্ছে 0 অথবা কি ব্যাগ হচ্ছে 0। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো কেন 0 হয়। তো তাহলে বলো তো গতিশক্তি কত হবে? গতিশক্তির সূত্র কি জানি, 12 mv²। ব্যাগ ভি যদি 0 হয় তাহলে এই টোটালটাই কি হবে, 0²। তাহলে টোটালটাই কি হবে, তাহলে গতিশক্তিও হবে আমার কি, এক্ষেত্রে আমার গতিশক্তিটাও হবে 0, কারণ ব্যাগ যেহেতু 0, গতিশক্তিটাও 0, অর্থাৎ কোনো গতিশক্তি নাই সর্বোচ্চ উচ্চতায়। তো এটা ছিল গতিশক্তি। এখন আমরা যদি আসি উচ্চতার ক্ষেত্রে চিন্তা করি, যেহেতু বুঝতেই পারছি সর্বোচ্চ উচ্চতা, আর উচ্চতা কোথা থেকে মাপতে হয়, নিশ্চয়ই ভূমি হতে। সর্বোচ্চ উচ্চতায় যে উচ্চতা হলো কি সবচেয়ে বেশি বা সর্বোচ্চ, সবচেয়ে বেশি বা অনেক সময় আমরা ম্যাক্সিমাম বলতে পারি যে সর্বোচ্চ। তাহলে বলো তো বিভব শক্তি কত হতে পারে? তো আমার বিভব শক্তির সূত্র কি জানছি, ইপি সম জানি, ইপি সমান mgh। তাহলে বলো তো এর দুটা ছিল ধ্রুবক, আমরা গত ভিডিওতে আলোচনা করছিলাম, মানে ফিক্সড। তো নির্ভর করবে কার উপর, এটা যদি বাড়ে বা বেশি হয় মানে সর্বোচ্চ হয়, ম্যাক্সিমাম, তাহলে বলো তো আমার বিভব শক্তিটাও কি হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়ে যাবে। অর্থাৎ বিভব শক্তিটাও সবচেয়ে কি হবে, সবচেয়ে হবে বেশি। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, যে সর্বোচ্চ উচ্চতায় মানে এই ক্ষেত্রে, মানে আমরা যদি এই ক্ষেত্রে চিন্তা করি, এই পজিশনে সর্বোচ্চ উচ্চতায় আমার গতিশক্তি কি হচ্ছে, বেগ যেহেতু 0 তাহলে গতিশক্তিও কি 0। আবার এই অবস্থায় আমার উচ্চতা কত, সর্বোচ্চ, মানে এই সর্বোচ্চ ম্যাক্সিমাম, তাহলে আমার বিভব শক্তি কত হয়ে যাচ্ছে, বেশি বা ম্যাক্সিমাম। তাহলে বলতো মোট শক্তি কত হবে, বিভব শক্তি আমরা কত পেয়ে গেলাম, মানে সবচেয়ে বেশি মানে ম্যাক্সিমাম, আর গতিশক্তি হয়েছিল কত, 0। তাহলে আমার টোটাল শক্তিটা মূলত কিসের শক্তি, বিভব শক্তি, মানে টোটাল শক্তিটা এই ক্ষেত্রে কি ম্যাক্সিমাম, মানে থাকছে আমার যে মোট শক্তিটা, এক্ষেত্রে আমার মোট শক্তি যেটা সেটা মূলত কার সমান, টোটালটাই কার সমান, বিভব শক্তির সমান। কারণ কি, কারণ এই ক্ষেত্রে কোনো আমার কি নাই, গতিশক্তি নাই। তাহলে আমরা কিন্তু অলরেডি বলতে পারি, তোমাকে যদি বলে যায় যে এ আর বি এই দুইটো অবস্থানে কোন অবস্থায় গতিশক্তি 0, আমরা কিন্তু অলরেডি বলতে পারবো যে এই যে আমার হচ্ছে বি অবস্থানে গতিশক্তি 0। কেন, এই যে আমরা তো বলছি যে সর্বোচ্চতায় গতিশক্তি কত হয়ে যায়, 0। আবার এই অবস্থানেই, এই বি অবস্থানেই বিভব শক্তিটা হচ্ছে কি সবচেয়ে বেশি, কারণ কি আমার উচ্চতা হচ্ছে সবচেয়ে বেশি। তো এর উল্টা ঘটনা ঘটবে হচ্ছে সর্বনিম্ন উচ্চতায় বা ভূমিতে। আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। ভূমিতে প্রথমে চিন্তা করো ব্যাগ, ভূমি মানে কি আমার এই যে মাটিতে। আচ্ছা ব্যাগ যদি চিন্তা করো,
আমরা যদি কোনো বস্তু যদি নিক্ষেপ করি, উপর থেকে মুক্তভাবে ছেড়ে দিই, তাহলে আমরা বলছি যে নিচের দিকে যত আসবে তার বেগ তত কী পাবে, বৃদ্ধি পাবে, অর্থাৎ এক সময় বেগটা কি বৃদ্ধি পাবে। আবার যদি আরেক ঘটনা যদি আমরা নিক্ষেপ করি, নিক্ষিপ্ত বস্তু হয়, তাহলে কি আমরা একটা কিন্তু বেগ দিয়ে নিক্ষেপ করি, আস্তে আস্তে বেগটা কি হয়, কমে। তাহলে একটা জিনিস চিন্তা করো তো, সর্বনিম্ন উপর থেকে ছেড়ে দিলেও বৃদ্ধি পাবে, আবার নিচ থেকে যদি নিক্ষেপ করি তাও কিন্তু সবচেয়ে কি থাকে, বেশি থাকে। তাহলে এই ক্ষেত্রে আমার বেগ কিন্তু কি হবে, বেগ ভি হবে সবচেয়ে কি বেশি, সবচেয়ে বেশি বা ম্যাক্সিমাম, সবচেয়ে বেশি। দেখো একটা জিনিস চিন্তা করো, আমার সর্বোচ্চ উচ্চতায় কি ছিল, বেগ ছিল 0, কিন্তু সর্বনিম্ন উচ্চতায় বা ভূমি বা মাটিতে আমার বেগ হচ্ছে কি সবচেয়ে বেশি। তাহলে আমার গতিশক্তি কত হবে, আমরা কিন্তু অলরেডি জানি গতিশক্তির সূত্র, ইকে সমান কি হাফ এম ভি স্কয়ার। এটা যদি বেশি হয় তাহলে আমার গতিশক্তিও কি, গতিশক্তি হবে সর্বোচ্চ বা সবচেয়ে বেশি, হচ্ছে সর্বোচ্চ। দেখো এই ক্ষেত্রে আমার গতিশক্তি কি ছিল 0, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে কি সর্বোচ্চ। খুব ভালোভাবে খেয়াল করবা। এরপরে যদি আমরা আসি যে উচ্চতা, তো সর্বনিম্ন উচ্চতা কোথায়, এটা। এখন বলো তো আমরা যদি এইখান থেকেই মাপি তাহলে এখানে কোনো উচ্চতা থাকবে, তাহলে এই ক্ষেত্রে আমার উচ্চতা হতে কত 0। তাহলে বলো তো বিভব শক্তি কত হবে, বা 0। আর বিভব শক্তি কত হবে আমরা কি জানি, ইপি সমান কি mgh। তাহলে বলো তো এইচ যদি কি হয়ে যায় 0 হয়ে যায়, তার টোটাল বিভব শক্তিও কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তো একটু বোঝার চেষ্টা করো, কারণ আমরা বলছিলাম বিভব শক্তি নির্ভর করে উচ্চতার উপর, যেখানে কোনো উচ্চতা নাই তাহলে তো কোনো বিভব শক্তি থাকার কোনো কি প্রশ্নই আসে না। তো একটা জিনিস খেয়াল করো যে আমার সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি কত ছিল বলো তো, সবচেয়ে বেশি, কারণ কি উচ্চতা বেশি ছিল। কিন্তু সর্বনিম্ন উচ্চতা কত 0, তাহলে বিভব শক্তি হবে আলটিমেটলি 0। তাহলে বলো তো আমরা যদি মোট শক্তি চিন্তা করি, মোট শক্তি মানে কি বিভব শক্তি প্লাস কি শক্তি, গতিশক্তি। তো বিভব শক্তি কত 0, আর গতিশক্তি হচ্ছে কত আমার সর্বোচ্চ। তাহলে বলো তো টোটাল শক্তিটা মূলত কি সর্বোচ্চ, তাহলে এই মোট শক্তিটা টোটাল কার সমান, গতিশক্তির সমান, কারণ এই ক্ষেত্রে গতিশক্তি হলো আমার সর্বোচ্চ। তো দেখো তো এই ক্ষেত্রে কি ঘটনা আসলে আমরা বুঝতে পারলাম যে যখন সর্বোচ্চ উচ্চতায়, তো মোট শক্তিটা কার সমান, টোটাল বিভব শক্তির সমান। আর সর্বনিম্ন উচ্চতায় মোট শক্তিটা কার সমান, গতিশক্তির সমান। তাহলে আমরা একটা জিনিস কিন্তু বুঝতে পারলাম যে সর্বোচ্চ উচ্চতায়, এখানে যেহেতু উচ্চতা বেশি বিভব শক্তি বেশি, আর সর্বোচ্চতায় বেগ কি 0, তাই গতিশক্তি 0। সর্বোচ্চ উচ্চতায় উচ্চতা যেহেতু বেশি আমার বিভব শক্তিও কি বেশি, তাহলে টোটাল শক্তিটা দাঁড়ায় কিসের সমান, বিভব শক্তির সমান। তেমনি সর্বনিম্ন উচ্চতায় বা ভূমিতে আমার বেগ থাকে কি সবচেয়ে বেশি, তাহলে গতিশক্তি নিশ্চয়ই কি হবে সবচেয়ে বেশি হবে। উচ্চতা কত, যেহেতু মাটি, আমার মাটি থেকে, তাহলে উচ্চতা কত 0, বিভব শক্তি কত 0, তাহলে মোট শক্তিটা হয় গতিশক্তির সমান। তাহলে তোমাকে প্রশ্ন বলতে পারে যে এরকম কিন্তু আসতে পারে যে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি সবচেয়ে বেশি না বিভব শক্তি সবচেয়ে বেশি। তো আমরা কিন্তু অলরেডি জানছি, বলো সর্বোচ্চতায় কোনটা বেশি হবে, নিশ্চয়ই বিভব শক্তি বেশি। আর যদি বলে সর্বনিম্ন উচ্চতায় কোনটা বেশি, বিভব শক্তি নাকি গতিশক্তি, সর্বনিম্ন উচ্চতায় অবশ্যই কি বেশি, আমার গতিশক্তিটা হচ্ছে বেশি। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি না, দেখো তো একটা জিনিস খেয়াল করো যে আমরা যদি কোনো বস্তু যদি উপর থেকে নিচ, দেখো উপর থেকে নিচে আসে, থেকে নিচে, তাহলে কি ঘটনা ঘটে দেখো তো, উপরে বেগ কি থাকে বলো তো 0, নিচে যত আসে বেগ তত কি বাড়ে, মানে নিচে আইলে ভি বাড়ে। তাহলে ভি বাড়া মানে কি আমার গতিশক্তিও বাড়বে। তাহলে বলো তো আমি যত উপর থেকে নিচে আসি আমার কি বৃদ্ধি পায়, গতিশক্তি বৃদ্ধি পায়, গতিশক্তি বৃদ্ধি পায়। যেহেতু ভি বাড়ে গতিশক্তি কি পায়, বৃদ্ধি পায়। এটা আমরা যদি এই চিন্তা করি গতিশক্তি বৃদ্ধি পায়, আবার যদি আমরা এখন বিভব শক্তির কথা চিন্তা করি, এক্ষেত্রে উচ্চতা কত সর্বোচ্চ, তো আমরা কি জানি সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি কি থাকে বেশি থাকে। আমরা যত নিচের দিকে আসতে থাকি তার উচ্চতা কি হয়, এইচ কি নিচের দিকে আসলে কি এইচ কমে না, এইচ কমে, এইচ যদি কমে তাহলে বিভব শক্তি কি হবে, বিভব শক্তি কমবে। তাহলে একটা জিনিস খেয়াল করো যে আমরা কোনো বস্তু উপর থেকে কি আসে নিচে, তার বেগ বাড়া মানে কি তার গতিশক্তি বৃদ্ধি পায়। আর উপর থেকে নিচে এলে তার কি এইচ কমে, ফলে বিভব শক্তি কি কমবে। মানে উপর থেকে নিচে আসলে কোনো বস্তু গতিশক্তি বৃদ্ধি পাবে,
বিয়োগ শক্তি আস্তে আস্তে কি কমবে। তেমনি উল্টা ঘটনা যদি হয়, নিচ থেকে যদি কিসে যায়, তোমরা একটু বলার চেষ্টা করো। এখন যদি আমি নিচ থেকে উপরের দিকে যাই, তাহলে বলো তো কি ঘটনা ঘটবে? নিচ থেকে যদি আমরা উপরে যাই, আমরা যত উপরে যাব মানে কি উচ্চতা বাড়বে, ফলে আমার কি বিভব শক্তি মানে কি ইপি কি হবে, ইপি বাড়বে। আর উপর থেকে নিচ থেকে উপরে গেলে বেগ কি হয়, কমে। বেগ যদি কমে তাহলে কি আমার ইকে কমবে। মানে দেখো দুটার কিন্তু উল্টা ঘটনা হয়ে যায়। কারণ উপর থেকে নিচে এলে কি গতি শক্তি বাড়ে, বিভব শক্তি কি কমে। আর নিচ থেকে যদি উপরে যায় আমার কি ইপি মানে বিভব শক্তি বাড়ে, গতি শক্তি কমে। তো এটা আর অবশ্যই ম্যাথমেটিক্যালে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে আমরা বিভব শক্তি আর গতি শক্তি বের করবো যখন, আমরা উচ্চতা মাপবো কোথা থেকে, ভূমি থেকে। আর গতি শক্তির ক্ষেত্রে আমরা উচ্চতা মারবো সর্বোচ্চ উচ্চতা থেকে। এটা খুব খেয়াল করতে হবে। এটা যদি না খেয়াল করো তাহলে কিন্তু আমার ম্যাথ করতে ভুল হবে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আর তোমাদেরকে অবশ্যই একটু অনুরোধ করব, ভিডিও দেখার পরে তোমরা আরেকবার একটু নোট করে ফেলবা বিষয়গুলো, তাহলে কি তোমাদের মাথায় অনেক দিন থেকে যাবে এবং কি যখন আমরা অঙ্ক করবো এই জিনিসগুলো মনে পড়বে সহজে। তো ধন্যবাদ সবাই।